নমস্কার দর্শক বন্ধুরা, মীনাক্ষী সম্পর্কে উত্তরপাড়ার যিনি বিজেপি প্রার্থী নাকি তিনি দাবি করেন প্রাক্তন এনএসজি কমান্ডো, সেই দীপাঞ্জন চক্রবর্তী অভিযোগ করেছিলেন যে চিরকুটে চাকরি, তার উপযুক্ত মোক্ষম জবাব দিলেন নিজেই সাংবাদিক সম্মেলন করে মীনাক্ষী মুখার্জি। আমি জানি না দীপাঞ্জনবাবু একজন দায়িত্বশীল ব্যক্তি এবং দীর্ঘদিন তিনি সেনাবাহিনীতে চাকরি করেছেন যেটা দাবি করছেন, এবং এখন তিনি বিধায়কও বটে। তো এই রকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য একটু হোমওয়ার্ক ছাড়া তিনি করবেন, এটা আশা করা তার কাছ থেকে নিশ্চিতভাবে উচিত নয়। এবং আজকে মীনাক্ষী মুখার্জি যেভাবে বললেন প্রত্যেকটা বিষয়, তার উদ্দেশ্যেও এটা নিশ্চিতভাবে একটা বড় বার্তা। আগে শুনে নিন। এবং তারপরে একজন প্রাক্তন সেনাকর্মী, এই যে দীপাঞ্জনবাবু নাকি সম্পূর্ণটাই মিথ্যের ব্যাসাতি দিয়ে তিনি প্রাক্তন এনএসজি কমান্ডো এটা দাবি করছেন, যেটা নাকি একেবারে ভুয়ো এবং কোনো ভিত্তি নেই তার মধ্যে। কি বলছেন সেই প্রাক্তন সেনাকর্মী, সেটাও শেষে শোনাবো। একটু শুনুন আর লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন, যাতে এই বার্তাটা দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যায় এবং এটার নিশ্চিতভাবে তিনিও জবাব দেবেন, এই আশা আমরা রাখছি। হ্যাঁ, আমি শুনেছি লাট সাহেব এসব কিছু কথা বলেছেন। উনি জানেন সবই, না জানেন এমনটা তো নয় যে কোন চাকরি কিভাবে হয়। তারপরেও উনি যে কথাটা বলেছেন লাট সাহেবের মতন ইচ্ছাকৃত মিথ্যে কথা বলেছেন। একজন জনপ্রতিনিধি ইচ্ছাকৃতভাবে আরেকজন সম্পর্কে এই ধরনের মিথ্যে কথা উনি বলছেন, ওনার এটা তো স্পষ্টত করে জানার দরকার যে কে কোথায় কি। আসলে আমরা বা আমাদের মতন যারা এরকম আছেন, যারা একটা ডি গ্রুপের 4th ক্লাসের যারা কাজ করে, পিয়ন, চপরাসি, ল্যাব অ্যাটেন্ডেন্ট, তারা তো খুব একদম নিচের শ্রেণীতে কাজ করেন। ফলে তো তাদের এই সমস্যাগুলো বা তাদের এই কাজগুলো সম্পর্কে তারা তো অনেক বড় লোক। যে লাট সাহেব বলেছেন মিথ্যাবাদী লাট সাহেব, যারা কারো মুম্বাই বাড়ি, কেউ কোটিপতি, মিথ্যাবাদী, তারা মানুষের এই যন্ত্রণাগুলো বুঝতে চান না বা পারেন না। আমি কাজে যোগ দিয়েছি 2008 সালে। আমি এখানে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তো আর ব্যক্তিগতভাবে কোনো আমি প্রচার বা অ্যাডভার্টাইজমেন্ট করছি না, কিন্তু এমন একটা সময়, যে সময়টাতে আমার বাবা দুর্ঘটনাগ্রস্ত হয়, তিনি দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী ছিলেন। সেখানে আমার এমএ পাস করার পরে একটা কলেজের এই ধরনের একটা কাজ, যে কাজের ইন্টারভিউ বেরিয়েছিল, মানে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, নোটিফিকেশন বেরিয়েছিল, যে যেখানে একটি জিওগ্রাফি ল্যাবে, জিওগ্রাফি সাবজেক্টটা আর্টসের, ইকোনমিক্স থাকলে সায়েন্স হতে পারে, কিন্তু জিওগ্রাফি সাবজেক্টটা আর্টসের, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কুলটি কলেজ, সেই কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টে, সেখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট, সেই কাজ করার জন্য মাধ্যমিক পাসের যোগ্যতা। আর আমার মনে হয় মাধ্যমিক পাশে সায়েন্স আর্টসের কোনো ব্যাপার থাকে না। ফলত সেখানে একটি 1,500 টাকার চাকরিতে আমি যুক্ত হই। আমি আগেই বলেছি যে বাবা দীর্ঘদিন ধরে তখন বিছানায় শয্যাশায়ী, দুর্ঘটনার জন্য, অ্যাক্সিডেন্টের জন্য। আমাদের যৌথ পরিবার, আজও যৌথ পরিবার। সেই সময় আমার বাবা একমাত্র উপার্জনকারী। এবারে সেই কাজে যখন আমি কাজের সুযোগ পেয়েছি, ইন্টারভিউ হয়েছে, চাকরির জায়গা পেয়েছি, তখন 1,500 টাকাতে সেই কাজটা করা আমার কাছে বাড়ির বড় মেয়ে খারাপ ধরুন আমার একটি দায়বদ্ধতা ছিল। 10 বছর কাজ করেছি। তারপর পার্টির পরামর্শ অনুযায়ী যুব সংগঠন করতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব হিসাবে পার্টির পরামর্শ অনুযায়ী যখন আমি কাজ ছাড়ি 10 বছর পরে, তখন আমার 8,500 টাকা বেতন। অর্থাৎ এই মুহূর্তে আপনি কর্মরত নন সেখানে? না, এখন পার্টির ফুল টাইমার। ফলত 18 সালে কাজ ছেড়েছি, এটা 26 সাল। দীপাঞ্জনবাবু দাবি করছেন আপনার চিরকুটে চাকরি হয়েছিল। আমি তো তাই বলছি যে একটা নোটিফিকেশন বার হওয়া, ইন্টারভিউ হওয়া, 1,500 টাকা দামের টাকার বেতনের একটি চাকরি, সেই চাকরিতে
আমার যা এডুকেশনাল কোয়ালিফিকেশন সেই কাজ করতে যাওয়া, পারিবারিক কারণে, বাবার অসুস্থতার কারণে, শয্যাশায়ী অবস্থার কারণে সেখানে আমার যা যাওয়া, সেই দায়বদ্ধতা আমাদের পালন করতে হয়। পরবর্তীকালে রাজনীতি করব এবং আমার পার্টির পরামর্শ অনুযায়ী সেই কাজ থেকে আমি অব্যাহত নিই। ঢুকেছিলাম 1,500 টাকায়, বেরিয়েছি 8,500 টাকায়। কিন্তু এই যে একদম যারা আমরা এই ধরনের মানুষ আছি বা আমি, যে 1,500 টাকা চাকরিতে ঢুকে বাধ্য হয়ে পরিবারের দায়িত্ব নেওয়া, সেখানে 8,500 টাকায় আমি যখন কাজ ছাড়ছি, পার্টির পরামর্শ অনুযায়ী কাজ ছেড়ে সর্বক্ষণের কর্মী হচ্ছি, ফলে তো আমরা যারা এই ডি গ্রুপের স্টাফ আছি, আমরা যারা একদম নিচের তলায় কাজ করছি, সেই কাজের সমস্যা, সেই কাজের আমাদের কাছে ওই 1,500 টাকাটার যে কতটা মূল্য একটা যৌথ পরিবারে, ওই ধরনের একটা জায়গাতে, সেটা এই যারা মিথ্যেবাদী লাট সাহেব কোটিপতি তাদের পক্ষে এটা জানা সম্ভব নয়। ওরা আসলে মানুষকে মানুষ বলে মনে করে না, এবং ওরা আসলে এই নিচের শ্রেণীর অংশের মানুষকে এরা ওই ধরনের মান সম্মান মর্যাদা দিতেই জানে না। তার জন্য ওনারা এইসব কথা বলেন, এবং ওনারা এটা ইচ্ছাকৃতভাবে মিথ্যে কথা উনি বলেছেন। চাকরি করেছি তো, এখন তো 8 সাল থেকে 18 সাল চাকরি করেছি। একটি আর্টসের সাবজেক্ট জিওগ্রাফি, তার ল্যাবের অ্যাটেন্ডেন্ট পোস্ট, সেই পোস্টে চাকরি করতে গেলে যা নোটিফিকেশন বেরোয় সেখানে মাধ্যমিক পাশের, তাহলে সেই কাজ করতে গিয়ে আমার মনে হয় যে আর্টস সায়েন্সের কোনো ব্যাপার নেই। এবং একটি আর্টসের সাবজেক্টের ল্যাব অ্যাটেন্ডেন্টের কাজ করতে গিয়ে আর কি কোয়ালিফিকেশন থাকে, এবং উনি নিশ্চিতভাবে এগুলো সব জানেন। জেনে শুনেও একটি মিথ্যে কথা, এই একজন মিথ্যাবাদী লাটসে তারা ইচ্ছাকৃতভাবে অন্য কোনো একটা মানুষের সম্পর্কে এই ধরনের মিথ্যে কথা বলে। আচ্ছা মীনাক্ষী দেবী, আপনার কাছে প্রশ্ন, যে আপনি হেরে গেছেন উত্তরপাড়ায়, তবু ওই হারা প্রার্থীর চাকরি কবে কিভাবে হয়েছে সেটা নিয়ে আবার পোস্টমর্টেম, কোনো জায়গায় কি আপনাকে ভয় পাচ্ছে যে ভবিষ্যতে আবার আপনি মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারেন? ভয় ওনাকে গোটা উত্তরপাড়াকে, গোটা পশ্চিমবঙ্গকে আগামী দিনে পেতেই হবে। আমি আমার কাজকে রিলেটেড করেই বলতে পারি, 18 সালে ছেড়ে আসা কাজকে রিলেট করেই, সম্পর্ক যুক্ত করেই আমি বলতে পারি যে কাজটাতে আমি 1,500 টাকাতে আমার পারিবারিক দায়িত্ব বাড়ির বড় মেয়ে হিসাবে পালন করতে গিয়ে আমি যে 1,500 টাকা চাকরিতে ঢুকেছি, আর 10 বছর চাকরি করার পর 8,500 টাকাতে সেই চাকরি আমি পার্টির পরামর্শে ছেড়েছি, তার মানে ডি গ্রুপের কাজ করেছি, পিয়ন চপরাসিদের মতন আমরা কাজ করেছি। কিন্তু কাজটা আমরা যত্ন সহকারে, ভালোবেসে, শ্রদ্ধার সাথে, সততার সাথে করেছি। যাদের বাড়ি আছে মুম্বাইয়ে, যারা কোটিপতি, যারা নিজেদেরকে লাট সাহেব বলে মনে করছেন, যারা মিথ্যেবাদী, তারা এই ধরনের মানুষকে কখনোই মানুষ বলে মনে করেন না। আসলে এই শ্রেণীটাকে তারা মানুষ বলে মানুষ মনে করেন না। ওই জন্য দেখছেন না এখন চারিদিকে রেল বাজার উচ্ছেদ হচ্ছে, আর এই শ্রেণীর মানুষের পেটে লাত মারছে। যারা লাত মারে তারা কি করে প্রতিবাদ করবেন? দেবাঞ্জন চক্রবর্তী, এনএসজি কমান্ডো, আপনারা অনেক সময় টিভিতে তাকে দেখেন। আমার বলার বক্তব্য, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রেস মিট করেছেন, এবং টিভির পর্দায় যেটা আমরা শুনতে পাই যে 18 বছর উনি যে সার্ভিস লাইফের ভিতরে উনি এনএসজি এবং আমাদের যে তাতে নাকি উনি সার্ভিস করেছেন, এবং তারপরে 18 বছরের পরে উনি 35 ইয়ার্স এনএসজির হয়ে কাজ করেছেন। তারপর তিনি অবসর নেন। ভারতবর্ষের ইতিহাসে এই জিনিসটা কখনোই হতে পারে না। উনি টোটালি যা বলছেন টোটালি রং বলছেন, কারণ এনএসজিতে যারা যায় তারা হচ্ছে 2 বছর থেকে 5 বছর, তার উপরে কোনোদিন এনএসজিতে সে থাকতে পারে না। আর র এমন একটা জিনিস, কোনো ডিফেন্সের জওয়ান বা অফিসার্স যারা রতে সার্ভিস করে তারা নিজের ওয়াইফকে পর্যন্ত বলতে পারে না যে আমি রতে আছি। তাহলে উনি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন টিভি চ্যানেলে যেভাবে আমি রতে চাকরি করতাম এটা বলছেন, উনি টোটালি দেশের একটা মানে সিক্রেট মিশনকে উনি বরবাদ করে রেখেছেন। তৃতীয়ত, যারা 35 বছর যিনি চাকরি করেন, সেই 35 বছর চাকরি করা মানে আমরা যেটা বুঝি মিনিমাম র্যাঙ্ক ব্রিগেডিয়ার অ্যান্ড অ্যাবাভ র্যাঙ্ক ওনার হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের যারা ক্যাপ বেল্টে চাকরি করেন তাদের একটা নিয়ম আছে যে তার নামটা, যেমন আমার নামটা ধরুন তপন মহাপাত্র, আমি লিখবো আমার আগে লিখবো নায়েব সুবেদার তপন মহাপাত্র ইয়া সুবেদার তপন মহাপাত্র, পরে লিখবো ব্র্যাকেটে রিটায়ার্ড। কিন্তু
আমি কখনোই লিখতে পারি না উনি যে র্যাঙ্কটা লেখেন, কারণ ওনার র্যাঙ্ক লেখা উচিত ছিল কর্নেল, উনি মেজর, ইয়া উনি একজন সিপাই না একজন নায়েব সুবেদার না একজন সুবেদার, সেটা আজও পর্যন্ত আমরা জানি না। কারণ ওনার র্যাঙ্ক, মানুষের মৃত্যু হয় এবং এই জওয়ানদের যখন মৃত্যু হয় তার র্যাঙ্কটা কিন্তু মৃত্যু হয় না, তাহলে উনি র্যাঙ্ক কেন লেখেন না? উনি টোটালি মানুষকে একটা অন্ধকারে রেখে চালিয়ে যাচ্ছেন, আগামী দিনেও চালাচ্ছেন। আমি এর তীব্র বিরোধিতা করি।